আজকে আমরা করব ক্লাস 7 এর নিজে করি 1.2 এর 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। নিজে করি 1.2 এর 1 দাগে আছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তো দেখো, প্রশ্নে এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো চাকার ঘূর্ণন সংখ্যা, আরেকটা বিষয় হলো পথের দৈর্ঘ্য। তো এই দুটো বিষয়ের মধ্যে যেটা আমাদের বের করতে বলবে সেই বিষয়টাকে আমরা খাতার শেষে ডান দিকে লিখব। তো দেখো এখানে কি বলেছে, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে, অর্থাৎ এখানে চাকার ঘূর্ণন সংখ্যা আমাদের বের করতে বলেছে। তো আমরা চাকার ঘূর্ণন সংখ্যাটাকে খাতার ডান দিকে শেষে লিখব, ঠিক আছে। আর আরেকটা যে বিষয় আমরা পেলাম পথের দৈর্ঘ্য, সেটাকে আমরা বাঁ দিকে লিখব। তো আমরা সবার প্রথমে লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো, এটা সবার প্রথমে আমরা লিখে নেব। তো দেখো লিখে নিচ্ছি, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তো দেখো আমরা যে দুটো বিষয় পেয়েছিলাম তার মধ্যে আমাদের চাকার ঘূর্ণন সংখ্যাটা বের করতে বলেছে, তাই এটাকে আমরা খাতার ডান দিকে আমরা লিখব। চাকার ঘূর্ণন সংখ্যা ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখব বার। আর আরেকটা বিষয় কি ছিল, পথের দৈর্ঘ্য, এটাকে আমরা বাঁ দিকে লিখব। পথের দৈর্ঘ্য ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখব মিটার। ঠিক আছে, তোমরা শুধু এটাই মাথায় রাখবে যে দুটো তোমরা বিষয় পাবে তার মধ্যে তোমাদের যেটা বের করতে বলবে সেটাকে তোমরা খাতার ডান দিকে শেষে লিখবে, আর আরেকটা যে বিষয় থাকবে সেটাকে তোমরা বাঁ দিকে লিখবে। ঠিক আছে, এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে এই মানগুলো বসাবো। তো দেখো কি বলেছে, প্রশ্নে বলেছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়। তাহলে দেখো আমরা এখানে চাকার ঘূর্ণন সংখ্যার জায়গায় আমরা 55 বসাবো। 55 বার ঘুরে কত মিটার পথ যায়? 77 মিটার পথ যায়। এবার বলেছে 98 মিটার পথ যেতে, তার মানে এটা পথের দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা লিখব পথের দৈর্ঘ্যের জায়গায় লিখব 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তো আমরা তো জানি না, তাই আমরা এখানে প্রশ্নবোধক দেব, অর্থাৎ সেটার মানই আমরা বের করব। দেখো 77 মিটার পথ যেতে ওই চাকা যদি 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে চাকাটা কম বার ঘুরবে না বেশি বার ঘুরবে? নিশ্চয়ই বেশি বার ঘুরবে। কেন? দেখো পথের দৈর্ঘ্য যেহেতু বাড়লো, পথের দৈর্ঘ্য বাড়লে চাকাটাকে বেশিবার ঘুরতে হবে। অর্থাৎ মনে করো এই স্থানটা থেকে যদি আমি এই স্থানে যাই, তাহলে এখানে চাকাটা যতবার ঘুরে এখান থেকে এখানে আসবে, অর্থাৎ পথের দৈর্ঘ্য যদি বাড়ে, অর্থাৎ এই স্থান থেকে যদি আমি এই স্থানে যাই, তাহলে চাকাটা কি করতে হবে? চাকাটা বেশিবার ঘুরতে হবে, তাই না? অর্থাৎ পথের দৈর্ঘ্য বাড়লে চাকাটাকে বেশিবার ঘুরতে হবে। যখন দেখবে যে এই দুটো বিষয়ই একসঙ্গে বাড়ছে, তাহলে বলবো আমরা সরল সম্পর্ক। কি বললাম? যেহেতু পথের দৈর্ঘ্য বাড়লে চাকাটাকেও মানে বেশিবার ঘুরতে হবে, আবার যদি পথের দৈর্ঘ্য কমে তাহলে চাকাটাকে কি করতে হবে? কমবার ঘুরতে হবে। যদি দুটো বিষয়ই বাড়ে তাহলে বলবো আমরা সরল সম্পর্ক। আবার যদি দুটো বিষয়ই একসঙ্গে কমে তাহলে আমরা বলবো সরল সম্পর্ক। যদি একটা বিষয় বাড়ে আরেকটা বিষয় যদি কমে তাহলে আমরা বলবো ব্যস্ত। একটা বিষয় যদি বাড়ে আরেকটা বিষয় যদি কমে, মানে উল্টো হয়, তাহলে আমরা বলবো ব্যস্ত। যাই হোক, আমরা এখানে বুঝতে পারলাম যে পথের দৈর্ঘ্য বাড়লে চাকার ঘূর্ণন সংখ্যাটাও বাড়বে, অর্থাৎ দুটো বিষয়ই বাড়ছে, তাই আমরা বলবো এটা সরল সম্পর্ক। যখন ব্যস্ত সম্পর্কের অঙ্ক আসবে তখন আমি সেখানে বিস্তারিত বলবো। তাহলে আমরা লিখব যে সুতরাং পথের দৈর্ঘ্যের সঙ্গে বা এখানে প্রথম লিখে নিই, পথের দৈর্ঘ্য বাড়লে চাকার ঘূর্ণনও বাড়বে। অর্থাৎ পথের দৈর্ঘ্যের সঙ্গে চাকার ঘূর্ণনের সরল সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা লিখব যে সুতরাং ঐকিক
নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো আমরা কিভাবে লিখব, আমরা প্রথমে লিখব 77, এটাকে লিখব 77 মিটার। 77 মিটার পথ যেতে চাকা ঘোরে। 77 মিটার পথ যেতে চাকা কতবার ঘোরে? 55 বার ঘোরে। আমরা 1 মিটার পথ যেতে কতবার ঘোরে সেটা বের করে নেব। তাহলে 1 মিটার পথ যেতে চাকা ঘোরে সমান সমান, দেখো 77 মিটার পথ যেতে চাকা যতবার ঘুরবে 1 মিটার পথ যেতে চাকা কমবার ঘুরবে, সেজন্য এটা ভাগ হয়ে যাবে, মানে কম হলে এটা ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে 55 লিখব, আর এই 77টা নিচে চলে আসবে, 77 নিচে আসবে। দেখো আমি আবারও বলছি, 77 মিটার পথ যেতে চাকাটা যতবার ঘুরবে 1 মিটার পথ যেতে চাকাটা কম ঘুরবে, সেজন্য কম হলে আমরা এটা নিচে লিখব। এবার সুতরাং দিয়ে আমরা এই মানটা বসিয়ে দেব। এখানে কত আছে? 98 আছে। তাহলে আমরা লিখব যে 98 মিটার পথ যেতে চাকা ঘোরে সমান সমান, দেখো এই লাইনটা পড়ে আমরা এই লাইনটা বানাবো। এই লাইনটা কি আছে? 1 মিটার পথ যেতে চাকা ঘোরে সমান সমান যতবার ঘুরবে, 1 মিটার পথ যেতে চাকাটা যতবার ঘুরবে, 98 মিটার পথ যেতে চাকাটা বেশিবার ঘুরবে, কারণ পথের দৈর্ঘ্যটা বেড়েছে। বেশি হলে এটাকে কি করব, আমরা গুণ করে দেব ওপরটার সঙ্গে। তাহলে 55 গুণন 98 বাই হবে 77। এবার আমরা 5 দিয়ে কেটে দেবো, ঠিক আছে? তো 5 দিয়ে তো যাবে না, 11 দিয়ে কেটে দিই একবারে। 5 11 55, 7 11 77, 7 দিয়ে এটা কাটবো, 7 তক্ষে 7, 4 7 হবে 28, 4 7 28। এবার আমরা গুণ করে দেবো। তাহলে যদি গুণ করি 4 5 20, 0 হাতে 2, 5 অক্ষে 5 আর 2 হবে 7, তাহলে 70 বার। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে 98 মিটার পথ যেতে ওই চাকাটা 70 বার ঘুরবে। তাহলে আমরা অ্যান্সার লিখে নেব যে সুতরাং 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। বুঝলে? 2 দাগে আছে দীপতার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তো দেখো এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো মোট দিন, মানে এখানে মোট দিন বলতে 1 সপ্তাহ আছে। 1 সপ্তাহ মানে কতদিন? 7 দিন। 7 দিনের মধ্যে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে সেটা আমাদের হিসাব করে বের করতে বলেছে। তো এবার দেখো মোট দিন আর সাঁতার শেখার দিন, এই দুটো বিষয়ের মধ্যে কোনটা বের করতে বলেছে? কতদিন সাঁতার শিখতে যায়, অর্থাৎ সাঁতার শেখার দিন এটা বের করতে বলেছে। তো আমরা সাঁতার শেখার দিনটাকে খাতার ডান দিকে শেষে লিখব, আর মোট দিনটাকে আমরা বাঁ দিকে লিখব। বুঝলে? তো দেখো সবার প্রথমে আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমরা দুটো বিষয় পেয়েছিলাম, একটা বিষয় পেয়েছিলাম মোট দিন, আর একটা হলো সাঁতার শেখার দিন। যেহেতু সাঁতার শেখার দিনটা আমাদের বের করতে বলেছে, তাই আমরা এটাকে খাতার ডান দিকে লিখব। তাহলে আমরা লিখব সাঁতার শেখার দিন, সাঁতার শেখার দিন। আর এখানে আমরা লিখব যে মোট দিন। ঠিক আছে? এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে মান বসাবো। দেখো এখানে বলেছে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। তো আমরা এখানে 1 সপ্তাহটাকে আমরা এখানে দিনে আনবো, লিখবো যে 1 সপ্তাহ মানে সমান সমান 7 দিন। তাহলে 7 দিনের মধ্যে কয়দিন সাঁতার শিখতে যায়? 1 দিন যায়। তাহলে এখানে কত দিন আছে? এখানে আছে 364 দিন। তাহলে আমরা লিখে নেব যে 364 দিনের মধ্যে সে কতদিন সাঁতার শিখতে যায় সেটা আমরা জানি না, তাই আমরা এখানে প্রশ্নবোধক দেব। এবার দেখো 7 দিনের মধ্যে যদি একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনের মধ্যে সে কম সাঁতার শিখতে যাবে নাকি বেশি সাঁতার শিখতে যাবে? নিশ্চয়ই বেশি সাঁতার শিখতে যাবে। তার মানে মোট দিন যদি বাড়ে তাহলে সাঁতার শেখার দিনও বাড়ে, আবার মোট দিন যদি কমে তাহলে সাঁতার শেখার দিনও কমবে। অর্থাৎ এখানে দেখো দুটো বিষয়ই বাড়ছে আবার দুটো বিষয়ই কমছে। তাহলে আমরা কি বলবো? সরল সম্পর্ক বলবো। তাহলে আমরা প্রথম লিখে নেব যে সুতরাং মোট দিন বাড়লে সাঁতার শেখার
দিনও বাড়ে। অর্থাৎ অর্থাৎ মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের মোট দিনের সঙ্গে সাঁতার শেখার দিনের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো আমরা কি লিখব, আমরা লিখব যে 7 দিনের মধ্যে কয়দিন সাঁতার শিখতে যায়? একদিন। তাহলে লিখব যে 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান সমান আমরা লিখব একদিন। তাহলে একদিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান সমান কম যাবে না বেশি যাবে? কম যাবে। 7 দিনের মধ্যে যদি একদিন যায় তাহলে একদিনের মধ্যে কম যাবে, আর কম গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা নিচে চলে যাবে, তাহলে 1/7 দিন। তাহলে সুতরাং এখানে কত দিন আছে? 364 দিন। তাহলে এই মানটা বসাবো, 364 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান সমান, দেখো এই লাইনটা পড়ে এই লাইনটা বানাবো। একদিনের মধ্যে সাঁতার শিখতে যায় যতদিন, 364 দিনের মধ্যে কম সাঁতার শিখতে যাবে নাকি বেশি সাঁতার শিখতে যাবে? নিশ্চয়ই বেশি সাঁতার শিখতে যাবে, তাই এটা বেশি হলে আমরা গুণ করে দেবো ওপরটার সঙ্গে। 1 গুণ 364 আর নিচে লিখবো 7, এত দিন। 7 দিয়ে কেটে দিই, 7 দিয়ে কাটলে হবে 5 7 35 আর 1 হবে 36, তাহলে হবে 14, 7 দুগুণে হবে 14। তাহলে 52কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে লিখবো আমরা 52 দিন। তাহলে দেখো 364 দিনের মধ্যে সে কয়দিন সাঁতার শিখতে যায়? 52 দিন। বুঝলে? তো আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং আমরা এটা লিখে নেব যে 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। তাহলে আমরা লিখে নেব সুতরাং 364 দিনের মধ্যে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়, 52 দিন সাঁতার শিখতে যায়। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তো দেখো এখানে বলেছে যে প্রত্যেক দিস্তায় অর্থাৎ এক দিস্তায় কাগজ আছে 24টি, কবিতার কাগজ প্রয়োজন 120টি। 120টি কাগজের জন্য কবিতাকে কত দিস্তা কাগজ কিনতে হবে সেটা বের করতে বলেছে। আমরা প্রশ্ন পড়ে এখানে দুটো বিষয় পাচ্ছি, একটা বিষয় হলো কাগজের সংখ্যা আর একটা বিষয় হলো দিস্তার সংখ্যা। তো এই দুটো বিষয়ের মধ্যে আমাদের বের করতে বলেছে কত দিস্তা কাগজ কিনবে, অর্থাৎ দিস্তার সংখ্যাটা বের করতে বলেছে। যেটা বের করতে বলবে সেটাকে আমরা খাতার ডান দিকে শেষে লিখব। তাহলে আমরা দিস্তার সংখ্যাটাকে খাতার ডান দিকে লিখব আর বাঁ দিকে লিখব আমরা কাগজের সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো সমস্যাটি হলো কমা। তাহলে আমরা এখানে দুটো বিষয় পেলাম, এই দুটো বিষয়ের মধ্যে দিস্তার সংখ্যা যেটা সেটা আমাদের বের করতে বলেছে, তাই আমরা দিস্তার সংখ্যাটাকে খাতার আমরা ডান দিকে লিখব। ঠিক আছে, আর এই দিকে অর্থাৎ বাঁ দিকে আমরা লিখব কাগজের সংখ্যা। ঠিক আছে, এবার আমরা দেখে বসাবো। দেখো বলেছে প্রত্যেক দিস্তায় অর্থাৎ এক দিস্তার মধ্যে কয়টা কাগজ থাকে? 24টায়। এক দিস্তার মধ্যে কাগজ থাকে 24টি, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটে টি লিখে দেব। ঠিক আছে, তাহলে এক দিস্তার মধ্যে 24টা কাগজ থাকে, তাহলে কবিতার 120টি কাগজের প্রয়োজন। তাহলে 120টি কাগজের জন্য কবিতাকে কত দিস্তা কাগজ কিনতে হবে, তো সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা এখানে প্রশ্নবোধক দেব। দেখো 24টা কাগজ পাওয়া যায় কয় দিস্তায়? এক দিস্তায়। তাহলে 120টি কাগজ পাওয়া যাবে বেশি দিস্তায়, তাই না? অর্থাৎ কাগজের সংখ্যাটা যদি বাড়ে তাহলে দিস্তার সংখ্যাটাও বাড়বে, আবার কাগজের সংখ্যাটা যদি কমে তাহলে দিস্তার সংখ্যাও কমবে, অর্থাৎ এখানে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব সুতরাং কাগজের সংখ্যা বাড়লে
দিস্তার সংখ্যাও বাড়বে, দিস্তার সংখ্যাও বাড়বে। কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যাও বাড়বে। অর্থাৎ কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আমরা কি লিখে নেব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে দেখো আমরা প্রথমে লিখব যে 24, আমরা কি লিখব 24টি কাগজ আছে সমান সমান কত দিস্তায়, এক দিস্তায়। তাহলে একটি কাগজ আছে কয় দিস্তায়, দেখো 24টা কাগজ যদি এক দিস্তায় থাকে তাহলে একটা কাগজ কম দিস্তায় থাকবে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 24টা নিচে আসবে। ঠিক আছে, এবার আমরা এই সংখ্যাটা বসাবো। আমরা লিখব 120টি কাগজ আছে। তাহলে দেখো এই লাইনটা পড়ে আমরা এই লাইনটা বানাবো। একটি কাগজ যত দিস্তায় থাকবে 120টি কাগজ বেশি দিস্তায় থাকবে, সেই জন্য এটা গুণ হয়ে যাবে, উপরটার সঙ্গে আমরা এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24, 12 দিয়ে এটাকে কাটবো হবে 10, 2 দিয়ে কেটে দেবো হবে 5, তাহলে 5 অক্ষে 5 অর্থাৎ 5 দিস্তায়। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং কবিতার 5 দিস্তা, কবিতা লিখবো, হ্যাঁ কবিতা 5 দিস্তা কাগজ কিনবেন। ঠিক আছে, 5-এর দাগে আছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তো দেখো এখানে প্রশ্নে বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। এবার প্রতিদিন 5 ঘন্টার পরিবর্তে যদি 6 ঘন্টা করে কাজ করা যায় তাহলে কত দিনে সেই কাজটা শেষ করা যাবে হিসাব করে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে প্রশ্নে দুটো বিষয় আছে, একটা বিষয় হলো দৈনিক কাজের সময় আর একটা হলো দিন সংখ্যা। তো এই দুটো বিষয়ের মধ্যে দেখো আমাদের বলেছে কত দিনে সেই কাজ শেষ করা যাবে, অর্থাৎ দিন সংখ্যাটা বের করতে বলেছে। তো আমরা দিন সংখ্যাটাকে খাতার ডান দিকে শেষে লিখব এবং দৈনিক কাজের সময় সেই বিষয়টাকে খাতার বাঁ দিকে লিখব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা লিখে নেব এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো, এবার গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তো আমাদের দিন সংখ্যাটা বের করতে বলেছে, তাই আমরা দিন সংখ্যাটাকে খাতার ডান দিকে লিখব দিন সংখ্যা, আর দৈনিক কাজের সময়টাকে আমরা বাঁ দিকে লিখব দৈনিক কাজের সময়, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব ঘন্টা। এবার দেখো আমরা প্রশ্ন পড়ে পড়ে এই সংখ্যাগুলো বসাবো। দেখো কি বলেছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়। তাহলে দৈনিক কাজের সময় হলো 5 ঘন্টা, 5 ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করা যায় তাহলে 30 দিনের মধ্যে কাজটা শেষ হবে। এবার বলেছে প্রতিদিন অর্থাৎ দৈনিক 6 ঘন্টা করে যদি কাজ করা যায় তাহলে কত দিনে সেই কাজটা শেষ হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো দৈনিক অর্থাৎ প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করা যায় তাহলে যে কাজটা 30 দিনে শেষ হয় সেই একই কাজ যদি আমরা দৈনিক 6 ঘন্টা অর্থাৎ প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করি তাহলে সেই কাজটা শেষ হতে কম সময় লাগবে। অর্থাৎ দৈনিক কাজের সময়টা যদি বাড়ে তাহলে দিন সংখ্যাটা কমছে, মানে এই বিষয়টা যখন বাড়ছে তখন এই বিষয়টা কমছে। আবার দৈনিক কাজের সময়টা যদি কমে, মানে প্রতিদিন 5 ঘন্টার পরিবর্তে যদি আমি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করি তাহলে কিন্তু সেই কাজটা শেষ হতে সময়টা আমার বেশি লাগবে। অর্থাৎ দৈনিক কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমছে, আবার দৈনিক কাজের সময় কমলে দিন সংখ্যা বাড়ছে। অর্থাৎ একটা বাড়ছে আর একটা কমছে। যখন একটা বিষয় বাড়বে আরেকটা বিষয় কমবে তখন আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। তো আমরা লিখে নেব যে সুতরাং দৈনিক কাজের সময়
বাড়লে বাড়লে দিন সংখ্যা কমবে। অর্থাৎ দৈনিক কাজের সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা লিখব যে সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই, কমা। তো দেখো প্রথমে আমরা লিখব যে দৈনিক 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে সমান সমান 30 দিনে। বুঝলে, দৈনিক যদি 5 ঘন্টা করে কাজ করা যায় তাহলে কাজটা শেষ হতে সময় লাগবে 30 দিন। এবার আমরা লিখব দৈনিক 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে সমান সমান, দেখো প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করি তাহলে কাজটা শেষ হয় 30 দিনে। এবার প্রতিদিন যদি আমি 1 ঘন্টা করে কাজ করি তাহলে কাজটা শেষ হতে সময়টা বেশি লাগবে, সেজন্য বেশি হলে আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে 30 গুণন আমরা 5 লিখব এত দিনে। ঠিক আছে, এবার আমরা এই সংখ্যাটা বসাবো, কত আছে 6। তাহলে দৈনিক 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে সমান সমান, দেখো এই লাইনটা পড়ে এই লাইনটা বানাবো। দৈনিক 1 ঘন্টা কাজ করলে কাজটা শেষ হতে যত সময় লাগবে, দৈনিক 1 ঘন্টার পরিবর্তে যদি আমরা 6 ঘন্টা করে কাজ করি তাহলে কাজটা শেষ হতে কম সময় লাগবে। কম সময় লাগার জন্য আমরা এটাকে ভাগ করে দেবো, মানে কম হলে আমরা ভাগ করব এত দিনে। এবার দেখো 6 দিয়ে কেটে দিচ্ছি, 5 6 30, তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে, 5 5 25, অর্থাৎ 25 দিনে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে 25 দিনে। কাজটি শেষ হবে 25 দিনে। তো এটাই হবে অ্যান্সার। 6 দাগে আছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। তো দেখো এখানে প্রশ্নে দুটো বিষয় আছে, একটা বিষয় হলো সম্পত্তির অংশ, আরেকটি হলো সম্পত্তির মূল্য। তো এই দুটো বিষয়ের মধ্যে দেখো শেষে বলেছে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা, অর্থাৎ সম্পত্তির মূল্য আমাদের বের করতে বলেছে। আমরা কি করব, সম্পত্তির মূল্যটাকে খাতার ডান দিকে শেষে লিখব আর সম্পত্তির অংশটাকে আমরা বাঁদিকে লিখব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তাহলে আমরা এখানে লিখব সম্পত্তির মূল্য ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখব টাকা, আর এখানে লিখব আমরা সম্পত্তির অংশ। দেখো প্রশ্ন পড়ে আমরা মানগুলো বসাবো। এখানে বলেছে যে 5/7 অংশ সম্পত্তির মূল্য হলো 2825 টাকা। তাহলে আমরা এখানে লিখব 5/7 অংশ সম্পত্তির মূল্য কত, 2825 টাকা। এবার বলেছে 2/7 অংশ সম্পত্তির মূল্য কত। তাহলে আমরা লিখে নেব 2/7 অংশ সম্পত্তির মূল্য আমরা জানি না, এটা প্রশ্নবোধক দিব, এটা বের করে নেব। ঠিক আছে, দেখো সম্পত্তির অংশ বা সম্পত্তির পরিমাণ যদি বাড়ে তাহলে সম্পত্তির দাম বা মূল্যটাও বাড়বে, আবার সম্পত্তির পরিমাণ যদি কমে তাহলে সম্পত্তির মূল্য বা দামটাও কমবে। তার মানে দেখো এখানে দুটো বিষয়ই বাড়ছে আবার দুটো বিষয়ই কমছে, তার মানে কি সম্পর্ক, সরল সম্পর্ক। যদি দুটো বিষয়ই বাড়ে তাহলে সরল, আবার যদি দুটো বিষয়ই কমে তাহলেও সরল। যদি একটা বাড়ে একটা কমে তাহলে আমরা ব্যস্ত বলবো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো সুতরাং সম্পত্তির অংশ বাড়লে সম্পত্তির মূল্য বাড়বে। অর্থাৎ সম্পত্তির
সম্পত্তির অংশের সঙ্গে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক। তো এবার আমরা লিখব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো লিখব সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো আমরা প্রথমে লিখব যে 5/7 অংশ সম্পত্তির মূল্য সমান তাহলে আমরা এটা লিখব 2825 টাকা। 5/7 অংশ সম্পত্তির মূল্য কত টাকা? 2825 টাকা। তাহলে এক অংশ সম্পত্তির মূল্য সবসময় মাথায় রাখবে, ঐকিক নিয়মে যখন আমরা করব তখন একে সবসময় কম হবে, তাহলে কম হওয়ার জন্য এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 2825, এটা নিচে বাই, এটা লিখব আমরা 5/7, যেহেতু এক অংশ সম্পত্তির মূল্য কম হবে তাই এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে টাকা লিখব। এবার দেখো সুতরাং দিয়ে আমরা এই মানটা বসাবো 2/7। তো আমরা লিখে নেব 2/7 অংশ সম্পত্তির মূল্য সমান দেখো এক অংশ সম্পত্তির মূল্য যা হবে 2/7 অংশ সম্পত্তির মূল্য বেশি হবে, বেশি হওয়ার জন্য এটা গুণ হয়ে যাবে। তো আমরা লিখব 2825 গুণ 2/7 আর নিচে হবে 5/7 এত টাকা। এবার কি করব? এবার সমান আমরা ওপরটা যা আছে তাই লিখব 2825 গুণ আছে 2/7, আর এখানে যে বাইটা দেখতে পাচ্ছ অর্থাৎ ভাগ চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা গুণ চিহ্ন দেব তখনই যখনটা উল্টে যাবে, মানে 7 ওপরে যাবে আর এই 5টা নিচে আসবে। তো দেখো 7 আর 7 কেটে দেবো। এবার আমরা 5 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে হবে 5 × 5 = 25, 26 × 27, তাহলে 5 × 5 = 25, 26 × 7 = 28, মানে 32, তাহলে 5 × 6 = 30, 31 × 32, তাহলে 25, 5 × 5 = 25, তাহলে হবে 565। তোমরা ভাগ করে দেখবে, 5 দিয়ে এটাকে ভাগ করবে, দেখবে 565 আসবে। এটার সঙ্গে আবার আমরা কি করব? 2কে গুণ করে দেব। তাহলে দেখো 2কে যদি গুণ করি, 5 × 2 = 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 6 × 2 = 12 আর 1-এ হবে 13, 13 3 হাতে থাকবে 1, 5 × 2 = 10 আর হাতের 1-এ 11, তাহলে 1130 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব। সুতরাং আমরা এভাবে অ্যান্সারটা লিখব যে ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 অংশের মূল্য, সুতরাং দিয়ে লিখব সুতরাং ওই সম্পত্তির 2/7 অংশের মূল্য 1130 টাকা। 7-এর দাগে আছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। দেখো এখানে প্রশ্নে দুটো বিষয় আছে, একটা বিষয় হলো সৈন্য সংখ্যা, আরেকটা হলো সপ্তাহ সংখ্যা। তো দেখো এখানে বলেছে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। এবার যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় অর্থাৎ 48 + 8 সমান আমরা লিখব 48 আর 8 যোগ করলে হবে 56, তাহলে 56 জন সৈন্যের ওই পরিমাণ খাবারটা কত সপ্তাহ চলবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এখানে বলেছে কত সপ্তাহ, অর্থাৎ সপ্তাহটা আমাদের বের করতে বলেছে। তো আমরা সপ্তাহটাকে খাতার ডান দিকে শেষে লিখব আর সৈন্য সংখ্যাটাকে আমরা বাঁ দিকে লিখব। তো দেখো আমরা সবার প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। দেখো আমাদের যেহেতু সপ্তাহ বের করতে বলেছে, সপ্তাহ সংখ্যাটা, তাই আমরা সপ্তাহ সংখ্যাটাকে খাতার একদম শেষে ডান দিকে লিখব। তো আমরা এখানে লিখব সপ্তাহ সংখ্যা আর এই দিকে লিখব, বাঁ দিকে লিখব আমরা সৈন্য সংখ্যা আর ফার্স্ট ব্র্যাকেটে লিখব আমরা জন। ঠিক আছে, এবার আমরা প্রশ্ন পড়ে মান বসাবো। দেখো কি বলেছে, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, তাহলে আমরা এখানে 48 লিখব। 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। এবার বলেছে যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। এবার দেখো সৈন্য সংখ্যা ছিল 48 জন, এবার যদি আরও 8 জন যোগ হয় তাহলে কত হবে? তাহলে হবে 56 জন। তাহলে 56 জন সৈন্যের ওই পরিমাণ খাবারটা কত সপ্তাহ চলবে এটা আমাদের বের করতে বলেছে। দেখো 48 জন সৈন্যের একই পরিমাণ খাবার চলে 7 সপ্তাহ,
এবার ওই একই পরিমাণ খাবার যদি 56 জন খায় তাহলে কম দিন চলবে, অর্থাৎ সৈন্য সংখ্যা বাড়লে খাবারটা কম দিন চলবে, আর সৈন্য সংখ্যা যদি কমে তাহলে খাবারটা বেশি দিন চলবে, অর্থাৎ একটা বিষয় বাড়ছে আর একটা বিষয় কমছে, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব সুতরাং সৈন্য সংখ্যা বাড়লে একই পরিমাণ খাবার কম সপ্তাহ চলবে, অর্থাৎ সৈন্য সংখ্যার সঙ্গে সপ্তাহ সংখ্যার আমরা কি বলবো, ব্যস্ত সম্পর্ক বলবো, ব্যস্ত সম্পর্ক। এবার আমরা লিখে নেব সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই, কমা। এবার দেখো আমরা লিখব যে 48 জন সৈন্যের, এখানে 48 আছে, তো আমরা লিখব 48 জন সৈন্যের মজুদ খাবার চলে সমান কতদিন চলে, 7 সপ্তাহ। তাহলে আমরা এখানে লিখব 7 সপ্তাহ, ঠিক আছে। এবার আমরা লিখব যে একজন সৈন্যের মজুদ খাবার চলে সমান দেখো 48 জন সৈন্যের মজুদ খাবার যতদিন চলবে একজন সৈন্যের আরও বেশি দিন চলবে, তাহলে আমরা কি করব, গুণ করে দেব। তাহলে কি লিখব, 7 গুণ লিখব 48 সপ্তাহ, ঠিক আছে। এবার আমরা মান বসাবো, সুতরাং দিয়ে আমরা 56 বসাবো। 56 জন সৈন্যের মজুদ খাবার চলে সমান দেখো একজন সৈন্যের মজুদ খাবার যতদিন চলবে 56 জন সৈন্যের ওই একই পরিমাণ খাবারটা কম দিন চলবে, কম হওয়ার জন্য এটা ভাগ হয়ে যাবে, তাহলে 7 গুণন 48/56 এত সপ্তাহ। বুঝলে কি বললাম, মানে এই লাইনটা সবসময় বানাবো আমরা, এই লাইনটা পড়ে। এখানে বলা আছে একজন সৈন্যের খাবার চলে যত সপ্তাহ চলবে, একজন সৈন্যের খাবার 56 জন সৈন্যের ওই একই পরিমাণ খাবারটা কি করবে, কম দিন চলবে, কম হওয়ার জন্য এটা ভাগ হয়ে যাবে। তো 7 দিয়ে আমরা কাটবো, 7 8 56, 8 দিয়ে এটা কাটবো, 6 8 48, তাহলে হবে 6 সপ্তাহ। তো আমরা অ্যান্সারটা লিখে নেব, সুতরাং 56 জন সৈন্যের আমরা বই দেখে অ্যান্সারটা লিখে নেব। কি লিখব, যে 56 জন সৈন্যের ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। 8 দাগে আছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তো দেখো এখানে দুটো বিষয় আছে, একটা বিষয় হলো নাবিকের সংখ্যা, আরেকটা বিষয় হলো দিন সংখ্যা। তো এই দুটো বিষয়ের মধ্যে দেখো শেষে বলেছে কতদিন চলবে, অর্থাৎ দিন সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তো আমরা দিন সংখ্যাটাকে খাতার আমরা ডান দিকে শেষে লিখব এবং নাবিক সংখ্যাটাকে আমরা খাতার বাঁদিকে লিখব। তো আমরা প্রথমে লিখে নেব গণিতের সমস্যাটি হলো সমস্যাটি হলো কমা। তাহলে আমরা এখানে লিখব দিন সংখ্যা আর এখানে লিখব আমরা নাবিক সংখ্যা। ফার্স্ট ব্র্যাকেটে লিখব আমরা জন। তো এবার দেখো আমরা প্রশ্ন পড়ে এই মানগুলো বসাবো। দেখো এখানে বলেছে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, তাহলে আমরা নাবিক সংখ্যার নিচে 50 বসাবো। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। এবার বলেছে 10 দিন পরে, দেখো এই কথাটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। 10 দিন পরে কথাটার মানে হলো 50 জন নাবিক কিন্তু 16 দিনের মধ্যে 10 দিনের খাবার খেয়ে ফেলেছে, তাই আমরা এখান থেকে আমরা 10 দিন মাইনাস করে দেব। বুঝলে কথাটা, মানে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে মানে 50 জন নাবিক 10 দিনের খাবার খেয়ে ফেলেছে, তাই 16 দিন থেকে আমরা 10 দিন বিয়োগ করে দেব, আর থাকবে 6 দিন। তার মানে 50 জন নাবিকের এখন খাবারটা 6 দিন চলবে।
এবার বলেছে 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। দেখো আগে ছিল 50 জন নাবিক, এখন আরও 10 জন নাবিক যোগ দিলেন, তাহলে কতজন হলো? 60 জন নাবিক। তাহলে 60 জন নাবিকের কতদিন খাবার চলবে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো নাবিক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যাটা কমবে, কারণ নাবিক সংখ্যা যদি বেশি থাকে তাহলে খাবারটা কম দিন চলবে, আর নাবিক সংখ্যা যদি কম থাকে তাহলে খাবারটা বেশি দিন চলবে। অর্থাৎ নাবিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, মানে একটা বিষয় যদি বাড়ে আরেকটা বিষয় কমবে। তো আমরা লিখে নেব, সুতরাং নাবিক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। অর্থাৎ নাবিক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার আমরা লিখে নেব যে সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই, কমা। দেখো আমরা লিখব যে 50 জন নাবিকের আমরা লিখব 50 জন নাবিকের মজুদ খাবার চলে সমান সমান কতদিন চলে? 6 দিন চলবে। এখানে এবার 6 দিন লিখবো, হ্যাঁ, মানে 50 জন নাবিকের মজুদ খাবারটা এখন 6 দিন চলবে। তাহলে আমরা একজন নাবিকের মজুদ খাবার কতদিন চলবে সেটা বার করব। দেখো 50 জন নাবিকের মজুদ খাবার যতদিন চলবে, একজন নাবিকের মজুদ খাবারটা কি বেশি দিন চলবে, কারণ একজন মানুষ কম খাবার খাবে, মানে দিনটা বেশি দিন চলবে, সেজন্য এইটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 6 × 50 দিন। এবার আমরা এই সংখ্যাটা বসাবো, এখানে কত আছে? 60 জন নাবিকের মজুদ খাবার চলে সমান সমান, দেখো একজন নাবিকের মজুদ খাবার যতদিন চলে, 60 জন নাবিকের মজুদ খাবারটা কম দিন চলবে, কম দিন চলার জন্য এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা নিচে আমরা লিখব 60। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এটাকে 10 দিয়ে কেটে দেবো, 10 দিয়ে কাটলে হবে 6, 10 দিয়ে কাটলে হবে 5। এবার 6 কেটে দেবো, 6 অক্ষে 6। তাহলে কত দিন হলো? 5 অক্ষে 5। তাহলে আমরা লিখব যে 5 দিন। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে, 9-এর দাগে আছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। দেখো এখানে প্রশ্নে দুটো বিষয় আছে, একটা বিষয় হলো লোক সংখ্যা, আরেকটা হলো দিন সংখ্যা। তো এই দুটো বিষয়ের মধ্যে শেষে দেখো বলেছে কত দিনে, অর্থাৎ দিন সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তাই আমরা দিন সংখ্যাটাকে খাতার ডান দিকে শেষে লিখব এবং লোক সংখ্যাটাকে আমরা বাঁ দিকে লিখব। তো দেখো আমরা প্রথমে লিখে নেব গণিতের ভাষা সমস্যাটি হলো, তো আমরা দিন সংখ্যাটাকে একদম খাতার ডান দিকে শেষে লিখব, আর এই দিকে আমরা লিখব লোক সংখ্যা, আর ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখে দেব জন। ঠিক আছে, তো এবার আমরা মান বসাবো। দেখো কি বলেছে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে। তাহলে কতজন লোক? 20 জন লোক কত দিনের মধ্যে বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে? 30 দিনের মধ্যে। এবার দেখো কি বলেছে, এই জায়গাটা তোমাদের ভালো বুঝতে হবে। বলেছে কিন্তু 6 দিন পরে। দেখো 6 দিন পরে কথাটার মানে হলো 20 জন লোক বাড়ি সারানোর কাজ শুরু করে দিয়েছিল, শুরু করে দেওয়ার পর 6 দিন পর্যন্ত তারা কাজ করেছিল। 6 দিন পরে কথাটার মানে হলো 30 দিনের মধ্যে 6 দিনের কাজ করে ফেলেছে, তাই আমরা এখানে 6 দিন মাইনাস করে দেব। তাহলে কত দিন হবে? 24 দিন। তো এবার বলেছে 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে লোক ছিল 20 জন, তার মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেল, তাই আমরা 8 জন মাইনাস করে দেবো, তাহলে 12 লিখবো। তাহলে 12 জন লোকের কতদিন সময় লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে, বুঝলে?
এবার দেখো 20 জন লোকের একটি বাড়ি সারানোর কাজ শেষ করতে সময় লাগবে এখন 24 দিন। এবার যদি লোক সংখ্যাটা যদি কমে যায় তাহলে সেই বাড়িটা কমপ্লিট করতে বা সম্পূর্ণ করতে দিন সংখ্যাটা কিন্তু বেশি লাগবে, কারণ লোক সংখ্যা বেশি হলে কম দিনের মধ্যে বাড়িটা কমপ্লিট করা যাবে, আর লোক সংখ্যা কম হলে বেশি দিন লাগবে বাড়িটা কমপ্লিট করতে। তাহলে বুঝলে একটা বিষয় বাড়লে একটা বিষয় কমছে, একটা বিষয় কমলে আরেকটা বিষয় বাড়ছে, তাহলে আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। তো আমরা লিখে নেব যে সুতরাং লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কী হবে, দিন সংখ্যা কমবে। অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার আমরা বলবো ব্যস্ত সম্পর্ক। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো আমরা লিখব যে সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই, তো আমরা কি লিখব, আমরা লিখব এখন 20 আছে, তো আমরা লিখব 20 জন লোকের বাড়ি সারানোর কাজ শেষ করতে সময় লাগবে। তো এখানে লিখছি লাগবে সমান কতদিন সময় লাগবে, 24 দিন। তাহলে এখানে আমরা 24 দিন লিখব। তো একজন লোকের বাড়ি সারানোর কাজ শেষ করতে সময় লাগবে সমান দেখো 20 জন লোকের বাড়ি সারানোর কাজ শেষ করতে যতদিন সময় লাগবে, একজন লোকের ওই বাড়িটা সারানোর কাজ শেষ করতে সময়টা বেশি লাগবে। বেশি হওয়ার জন্য এটা আমরা গুণ করে দেব, তাহলে 24-এর সঙ্গে আমরা 20 গুণ করে দেব। এবার আমরা এই মানটা বসাবো, কত আছে 12 আছে, তাহলে 12 জন লোকের বাড়ি সারানোর কাজ শেষ করতে সময় লাগে সমান দেখো এই লাইনটা পড়ে এই লাইনটা বানাবো, একজন লোকের বাড়ি সারানোর কাজ শেষ করতে যতদিন সময় লাগবে 12 জন লোকের বাড়ি সারানোর কাজটা শেষ করতে সময়টা কম লাগবে, সেই জন্য আমরা এটাকে ভাগ করে দেবো। তাহলে লিখবো 24 গুণন 20 বাই লিখবো আমরা 12 দুগুণে হবে 24, তাহলে কত হবে, এখানে গুণ করে দিলে হবে 40 দিন। দেখো তাহলে 12 জন লোকের ওই বাড়িটা সারানোর কাজ শেষ করতে সময় লাগবে 40 দিন। এবার আমরা এর সঙ্গে এই 40 দিনের সঙ্গে আমরা 6 দিন যোগ করব। যদি বলো কেন, দেখো 6 দিনের কাজ কিন্তু আগেই শেষ হয়ে গিয়েছিল, তাই না? তাহলে আমরা লিখে নেব, কারণ 30 দিনের মধ্যে 6 দিনের কাজ শেষ করে ফেলেছিল, তাহলে সেই 6 দিন কিন্তু এই 40 দিনের সাথে যোগ হবে। তাহলে লিখবো যে তারা লিখবো 40 যোগ 6 দিন সমান 46 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে। 10-এর দাগে আছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। তো দেখো এখানে বিষয় হলো তিনটা, একটা হলো কৃষক সংখ্যা, একটা হলো দিন সংখ্যা, আর একটা হলো জমির পরিমাণ। তো এই তিনটা বিষয়ের মধ্যে শেষে দেখো বলেছে কত বিঘা জমি চাষ করবেন, অর্থাৎ জমির পরিমাণটা আমাদের বের করতে বলেছে। তো আমরা জমির পরিমাণটা খাতার শেষে লিখব। তো দেখো প্রথমে লিখতে হবে গণিতের ভাষা সমস্যাটি হলো, তো আমরা খাতার শেষে আমরা লিখব জমির পরিমাণ। তো আমরা লিখে নেব জমির পরিমাণ, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখব আমরা বিঘা, আর এই দিকে কি লিখব, তাহলে আর আছে কৃষক সংখ্যা আছে, আর একটা কি বিষয় আছে, একটা আছে দিন সংখ্যা। তো আমরা এখানে লিখব কৃষক সংখ্যা ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখে নেব জন, আর এখানে লিখব আমরা সময় বা দিন সংখ্যা, এটা লিখব। ঠিক আছে, এবার আমরা দেখে দেখে মান বসাবো। দেখো বলেছে 25 জন কৃষক, তাহলে কৃষক সংখ্যা নিচে আমরা লিখব 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো এখানে যেহেতু তিনটা বিষয় আছে, তা আমাদের এখানে একটু বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। তো আমরা প্রথমে কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণে তুলনা করব, তখন আমরা এটাকে স্থির রাখবো। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি কৃষক সংখ্যা
কৃষক সংখ্যা বাড়লে বাড়লে জমি বেশি চাষ করতে পারবে যখন যখন দিন সংখ্যা স্থির, মানে যখন এটাকে আমরা স্থির রাখবো তখন কৃষক সংখ্যা যদি বেশি হয় তাহলে বেশি জমি চাষ করতে পারবে, আবার কৃষক সংখ্যা যদি কম হয় তাহলে কম জমি চাষ করতে পারবে। তো দুটো বিষয়ই বাড়ছে আবার দুটো বিষয়ই কমছে, তাহলে আমরা কি সম্পর্ক বলবো? সরল সম্পর্ক। তাহলে বলবো অর্থাৎ কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। ঠিক আছে, আবার এবার আমরা কি করব? দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের তুলনা করব আর কৃষক সংখ্যাটাকে আমরা স্থির রাখব। আবার দেখো, দিন সংখ্যা বাড়লে, দেখো দিন সংখ্যা যদি বাড়ে তাহলেও বেশি জমি চাষ করতে পারবে, তাহলে দিন সংখ্যা বাড়লে বেশি জমি চাষ করতে পারবে যখন কৃষক সংখ্যা স্থির। বুঝলে কথাটা? দিন সংখ্যা যদি বাড়ে তাহলে বেশি জমি চাষ করতে পারবে, আবার দিন সংখ্যা যদি কমে তাহলে কম জমি চাষ করতে পারবে যখন কৃষক সংখ্যাটা স্থির থাকবে, মানে নির্দিষ্ট থাকবে। তাহলে আমরা কি বলবো? যে অর্থাৎ কি বলবো? যে দিন সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক যখন কৃষক সংখ্যা স্থির, এটা লিখে নিতে হবে, কৃষক সংখ্যা স্থির। তো আমাদের এখানেও লিখে নিতে হবে কৃষক সংখ্যার সঙ্গে যখন আমরা জমির পরিমাণে তুলনা করলাম তখন আমরা লিখব যখন দিন সংখ্যা স্থির। ঠিক আছে, এবার আমরা লিখব, দেখো আমরা লিখব যে 25 জন কৃষক, আমরা বই দেখে লিখব। দেখো এখানে কি আছে? প্রথমে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তো আমরা এই কথাটাই লিখব 25 জন কৃষক কত দিনে? 12 দিনে। তাহলে 12 দিনে জমি চাষ করেন সমান সমান কত বিঘা? 15 বিঘা। তাহলে আমরা লিখে নেব সমান সমান 15 বিঘা। তো আমরা এবার লিখব একজন কৃষক 12 দিনে জমি চাষ করেন সমান সমান, দেখো 25 জন কৃষক 12 দিনে যত বিঘা জমি চাষ করতে পারবে, একজন কৃষক 12 দিনে কম জমি চাষ করতে পারবে। তো সেই জন্য কম হলে আমরা এটাকে কী করবো? ভাগ করে দেবো। তাহলে 15 বাই আমরা লিখব 25 বিঘা। বুঝলে? এবার আবার লিখব একজন কৃষক, এবার এটা নিচে এক বসাবো, একদিনে জমি চাষ করেন সমান সমান। দেখো এই লাইনটা পড়ে আমরা এই লাইনটা বানাবো, একজন কৃষক 12 দিনে যত বিঘা জমি চাষ করতে পারবে, একজন কৃষক একদিনে কম জমি চাষ করতে পারবে, সেজন্য এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 25 গুণ আমরা এটা লিখব 12, মানে যেটার নিচে আমরা এক বসাবো সেই সংখ্যাটা যদি বেশি হয় তাহলে গুণ হবে, আর সেই সংখ্যাটা যদি কম হয় তাহলে ভাগ হয়ে যাবে। এবার আমরা দেখে এই মানগুলো বসাবো। প্রথমে আমরা 30 বসাবো। তো আমরা লিখব সুতরাং 30 জন কৃষক একদিনে জমি চাষ করেন সমান সমান, এই লাইনটা পড়ে এই লাইনটা বানাবো। দেখো একজন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করে, 30 জন কৃষক একদিনে বেশি বিঘা জমি চাষ করবে, তো সেই জন্য এটা গুণ হয়ে যাবে ওপরটার সঙ্গে। বুঝলে? আবার আমরা এই মানটা বসাবো। এবার আমরা 16 বসাবো। তাহলে আমরা লিখব 30 জন কৃষক, এখানে একদিনের জায়গা লিখব 16 দিনে জমি চাষ করেন সমান সমান। দেখো 30 জন কৃষক একদিনে যত বিঘা জমি চাষ করবে, 30 জন কৃষক 16 দিনে বেশি জমি চাষ করবে, তো সেই জন্য এটা গুণ হয়ে যাবে। তাহলে 15 গুণন 30 গুণ 16 বাই কী হবে? 25 গুণ 12। তো এবার কাটবো, 5 দিয়ে কাটবো, 5 5 25, 3 5 15, 5 দিয়ে কাটছি, 5 6 30, 6 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটবো, 8 দুগুণে 16। তাহলে 8 আর 3 আছে, গুণ করে দিলে হবে 3 8 24 দিন। তাহলে 30 জন কৃষক দিনে হবে না, এটা বিঘা। 30 জন কৃষক 16 দিনে জমি চাষ করে
কত 24 বিঘা, বুঝলে। তো আমরা অ্যান্সারটা লিখে নেব। সুতরাং 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন দাঁড়ি। তো এটাই হবে অ্যান্সার।